কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমেই যে খবরে নজর রাখছি, সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে বাধা, বিজেপির উত্তেজনা। মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। কাঁটাতার না থাকায় জমি থেকে ফসল চুরি যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, উত্তেজনা মালদহের বৈষ্ণবনগরে। বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। সমস্যার সমাধানে বিজেপি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে বাধা, বিজেপির উত্তেজনা মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। কাঁটাতার না থাকায় জমি থেকে ফসল চুরি যাচ্ছে, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম অধিকারী। এই বিষয়ে আর কি কি তথ্য জানা যাচ্ছে? আজ দুপুরে যখন বিএসএফ এর যে জওয়ানরা তারা কাঁটাতার দিতে যায় সুখদেবপুর সীমান্তে, ঠিক সেই সময় বিজেপির জওয়ানরা ফেরও আসে এবং নিজেদের যে বিষয় তারা কিন্তু জানায় এবং তারপরে কিন্তু কাঁটাতার দিতে বাধা দেয়। এরপরে বিষয়টি জানার পরে কিন্তু আবারও স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ সুখদেবপুর গ্রামের যারা বাসিন্দা, তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং তারাও বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তার প্রতিবাদ জানায়। ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু একটি বৈঠক শুরু হয়েছে মহদীপুর সীমান্তে এবং যেটুকু জানা যাচ্ছে যে বিজেপি এবং বিএসএফ এর যারা উচ্চপদস্থ কর্তা তারা এই বৈঠকে বসেছেন এবং তারপরে কিন্তু কাজও শুরু হবে বলে কিন্তু আমরা ইতিমধ্যে সূত্র মারফত জানতে পারছি। অর্পিতা, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম অধিকারীর সাথে। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে বাধা, বিজিবির উত্তেজনা মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও দুজন। মালদহের ইংরেজ বাজার থেকে গ্রেফতার তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও ওষুধ ব্যবসায়ী স্বপন শর্মা। এ পর্যন্ত তৃণমূল নেতা খুনে গ্রেফতার 7 জন। গত 2 জানুয়ারি মালদার ইংরেজ বাজারের ঝলঝলিয়ায় নিজের কারখানার কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। তারপর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। কেন খুন হলেন মালদার দাপুটে তৃণমূল নেতা? বুধবার পুলিশের জালে আরও 2। গ্রেফতার তৃণমূল টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও ওষুধ ব্যবসায়ী স্বপন শর্মা। এখনো পর্যন্ত পুলিশের হাতে মোট গ্রেফতার 7। 2 জানুয়ারি গ্রেফতার 3। সামি আক্তার বিহারের বাসিন্দা, টিঙ্কু ঘোষ মালদহের বাসিন্দা, মোহাম্মদ আব্দুল গনি বিহারের বাসিন্দা। ধৃত 3 জনেরই 14 দিনের পুলিশ হেফাজত। 3 জানুয়ারি 2 জন গ্রেফতার। অভিজিৎ ঘোষ মালদহের বাসিন্দা, অমিত রাজাক মালদহের বাসিন্দা। 4 জানুয়ারি অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। 2 অভিযুক্তের 13 দিনের পুলিশ রিমান্ড। 8 জানুয়ারি গ্রেফতার আরও 2। নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূল টাউন সভাপতি, স্বপন শর্মা ওষুধ ব্যবসায়ী মালদা। আমাকে ভাই দোকান থেকে উঠিয়ে নিয়ে সবার পুরোনো নামটা গেছে বড় মাতার শিকার বাবলা হয়েছে, বড় মাতার শিকার হয়েছে, বড় মাথা নন্দদা। আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার। আপনি চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে।
হামলার সময় আততায়ীরা সেই বাইকে এসেছিল, সেই বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। খুনের মূল 2 অভিযুক্ত, যাদের খোঁজ পেতে 2 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছিল পুলিশ, তারা এখনও ফেরার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুষ্কৃতীরা গত প্রায় 10 থেকে 15 দিন ধরেই দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল। কলকাতা টিভি। এরপর যে খবরে চোখ রাখছি, মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্তের 3 দিনের পুলিশি হেফাজত। নরেন্দ্রনাথ তিওয়ারিকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আজকেই গ্রেফতার হয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। মালদাহের তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। 2রা জানুয়ারি তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত ধৃত 7 জন। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। কি কারণে এই খুন হয়েছে? রাজনৈতিক কারণ না বদলা? দেখো, এখন পর্যন্ত পুলিশ যা জানতে পেরেছে যে এই খুনের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে নরেন্দ্রনাথ তেওয়ারি, তিনি হচ্ছেন তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এর সাথে 2022 সালে পৌর নির্বাচনের সময় গোলমাল হয়েছিল দুলাল সরকারের এবং এই গোলমালটাকে মনে করা হচ্ছে যে বদলা হিসাবেই তাকে এই খুনের ষড়যন্ত্র করে নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মা। অন্যদিকে স্বপন শর্মার বিরুদ্ধেও তার বয়স হয়ে গেল, একাধিক অতীতে এই দুষ্কৃতকারীদের সাথে তার যোগাযোগ এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে, তিনি বেলে রয়েছেন। স্বপন শর্মাকে এবং নরেন্দ্রনাথ তেওয়ারিকে আজকে আদালতে তোলা হলে আদালত 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন, কারণ সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেছেন যে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে যারা পূর্বে ধরা হয়েছিল যে 5 জন, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাদের একটা যোগাযোগ পাওয়া যায়, যেমন যে খুনের পর থেকে এরা উভয়ের মধ্যে টেলিফোনে যোগাযোগ করেছিল, SMS পাঠিয়েছিল, এরকম পুলিশ সূত্র পেয়েছে। এখন দেখার যে এই খুনের পিছনে আরো কারা আছে কিনা মাথা, কারণ আজকে নরেন্দ্রনাথ তেওয়ারি বারবার বলেছেন যে বড় মাথা রয়েছে এবং আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং দুলাল সরকারকেও খুন করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে তারাই দুলাল সরকার খুন করেছে। পুলিশ উপযুক্ত তদন্ত করলে প্রকৃত খুনি বেরিয়ে আসবে। এখন পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে কোনো কিছু এই নিয়ে বলা হয়নি যে কি কি ক্লু পাওয়া গেছে। তবে আমরা যেটা জানতে পারছি যে টেলিফোনে খুনের পর যারা ধরা পড়েছে সুপারি কিলার বিহারের এবং এই নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মার সঙ্গে একটা ফোনে নাকি যোগাযোগ করেছিল পুলিশ, এমনটাই পেয়েছে কল রেকর্ড থেকে। তাই তাদেরকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য 3 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল। বয়সের কারণ দেখিয়ে আদালত তাদেরকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মুহূর্তে ইংরেজবাজার থানায় এই 2 জন স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তেওয়ারিকে রাখা হয়েছে, পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করবে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তীকে। বাংলার শস্য বীমা প্রকল্পে 350 কোটি টাকা আর্থিক সহায়তা বাংলার 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। আর্থিক সহায়তা খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে চাষের ক্ষতিপূরণ হিসাবে এই আর্থিক সহায়তা, এমনটাই এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে বিনামূল্যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু হয়। এ পর্যন্ত 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। মোট 3,562 কোটি টাকা সহায়তা করে রাজ্য সরকার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলা শস্য বীমা প্রকল্পে 350 কোটি টাকা আর্থিক সহায়তা, বাংলার 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা। খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে চাষের ক্ষতি এবং চাষের ক্ষতিপূরণ হিসাবেই এই আর্থিক সহায়তা, এমনটাই বলেছেন এক্স হ্যান্ডেলে লিখে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই ঘটনার বিষয়ে আর কি জানা যাচ্ছে?
দেখো, মুখ্যমন্ত্রী যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে বাংলার শস্য বীমা প্রকল্পে বিপুল পরিমাণ টাকা এই বছরেই দেওয়া হয়েছে। আসলে এটা এমন একটা প্রোগ্রাম, এমন একটা কর্মসূচি যেখানে কোনো দুর্ঘটনাজনিত কারণে ফসল নষ্ট হলে রাজ্য সরকার সেই কৃষককে ক্ষতিপূরণ দিয়ে দেয়। তার জন্য বীমা চালু করা হয়েছে এবং বীমার প্রিমিয়ামও রাজ্য সরকার নিজেই দিয়ে থাকে। প্রায় 5 বছর হলো এই প্রকল্প চালু রয়েছে এবং তাতে 1 কোটিরও বেশি কৃষক এ পর্যন্ত উপকৃত হয়েছেন। আমরা যখন দেখতে পাচ্ছি দিল্লি সীমান্তে কৃষকরা ফসলের ন্যায্য দামের জন্য 350 দিন প্রায় হয়ে গেল তারা অবস্থান করছেন। জগজিৎ সিংহ ডাল্লেওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে সব থেকে লম্বা, সব থেকে দীর্ঘদিন ধরে অনশন করে চলেছেন। তার শরীর ভেঙে পড়ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই এই আন্দোলনকে থামাবার জন্য, কোনো আলাপ আলোচনা করা বা কোনো রকম উদ্যোগ নেবার। তখনই পশ্চিমবঙ্গে কৃষকদের দুর্ঘটনাতে ফসল নষ্ট হওয়া থেকে বাঁচাতে রাজ্য সরকারের উদ্যোগটা আরো স্পষ্ট হয়ে চোখে আসছে। এক কথায় বলা যেতে পারে যে কৃষক দরদি একটি ভূমিকা নিয়ে চলছে পশ্চিমবঙ্গ সরকার, সেটাই আরো স্পষ্ট হলো আজকে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জিকে। এরপর চোখ রাখবো আবাস যোজনার বাড়িতে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত নবান্ন থেকেই। লোগো পাঠানো হবে জেলাগুলিতে। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে কেন্দ্রের লোগো ব্যবহৃত হতো। প্রথম কিস্তির টাকা কিভাবে ব্যবহার হবে তার জন্য এসওপির তৈরি। নবান্ন থেকেই লোগো পাঠানো হবে জেলাগুলিতে। আবাস যোজনার বাড়িতে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত। নবান্ন থেকেই লোগো পাঠানো হবে জেলাগুলিতে। আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে কেন্দ্রের লোগো ব্যবহৃত হতো। প্রথম কিস্তির টাকা কিভাবে ব্যবহার হবে তার জন্য এসওপির তৈরি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, টেলিফোন লাইনে রয়েছেন খাদ্যশ্রী প্রকল্পের টাকায় খাবারের চালের বস্তায় তাতে হাঁড়ির ছাপ মেরে মমতা ব্যানার্জির মুখ লাগানোটা এটা কোন ন্যায়সঙ্গত ছিল? একদমই সরকারি প্রকল্প, রাজ্য সরকারের যদি প্রকল্প হয় নিশ্চয়ই রাজ্য সরকারের লোগো লাগানো হবে। পিসির লাগাক, ভাইপোর লাগাক, নাতনিরও ছবি লাগাতে পারে চাইলে পিসি, তাতে আমাদের কিছু যায় বা আসে না। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিষ্কার, এতদিন যে কেন্দ্রীয় প্রকল্পের প্যাকেট পাল্টে লোগো পাল্টে নিজের লোগো লাগিয়েছিল, সেই লোগোগুলো গিয়ে কারা তুলবে? রাজ্য সরকার যদি মনে করেন যে তাদের কোনো প্রকল্পে রাজ্য সরকার লোগো লাগাবেন, তাতে তো আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সমস্ত প্রকল্প চালু মানে তো রাজ্য সরকারের দলের নেতাদের কাটমানি উপায়ের রাস্তা। এই কাটমানি উপায়ের রাস্তাটাকে বৈধীকরণ করা হচ্ছে কি সরকারি লোগো টোগো দিয়ে? এটাই প্রশ্ন, অন্য কিছু না। আরজিকর কাণ্ডে শেষ হলো অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন। বৃহস্পতিবার অভিযুক্তের যুক্তির পাল্টা জবাব দেবে সিবিআই। বৃহস্পতিবারই রায়ের তারিখ ঘোষণা করতে পারে আদালত, এমনটাই সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আর কি জানা যাচ্ছে?
দেখো, আরজিকর কাণ্ডে আজকেই ডিফেন্সের যে আর্গুমেন্ট সেটা শেষ হলো। দুদিন ধরে এই আর্গুমেন্ট চলছিল ডিফেন্সের, তারা সময় চেয়েছিল এবং 4 তারিখও দেখা গিয়েছে যে তাদের তরফ থেকে, ডিফেন্সের তরফ থেকে আর্গুমেন্ট করেছে এবং আজকে ফের তারা তাদের তরফ থেকে আজকেও আর্গুমেন্ট করা হয়েছে ডিফেন্সের তরফ থেকে এবং ফের আগামীকাল যে এই শুনানি রয়েছে, আগামীকাল ডিফেন্সের আর্গুমেন্টের রিপ্লাই দেবে সিবিআই বলে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। কারণ এতদিন, এই দুদিন ধরে যে একাধিক যে এভিডেন্স দিয়েছে, একাধিক তথ্য সামনে এনেছে ডিফেন্সের লয়ারের তরফ থেকে, তারই রিপ্লাই দেবে সিবিআই আগামীকাল বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সম্ভবত যদি সিবিআই এর এই রিপ্লাই দেওয়া কালকেই শেষ হয়ে যায় এবং যদি টাইম থাকে, তাহলে সম্ভবত আগামীকালই জাজমেন্টের ডেট ডিক্লেয়ার করতে পারে বিচারক বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সাথে। আরজিকর মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় শারীরিক অসুস্থতার কারণে হাজিরা এড়ালেন অর্জুন পাওয়ান। একযোগে পুলিশ হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার ছেলে পাওয়ান সিং। ভাটপাড়া পুরসভার পৃথক দুটি মামলায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পাওয়ান সিং ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকেই তলব করা হয়। বুধবার তাদের হাজিরা দেওয়ার কথা ছিল। অর্জুন পুত্র পাওয়ানের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইআর এর তরফে এদিনই তাকে অন্য একটি মামলায় সাক্ষীর জন্য ডাকা হয়েছে, যে কারণে তিনি ভবানী ভবনে হাজিরা দিতে পারবেন না। গোষ্ঠী কোন্দলের জের, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের কারণে কার্যত সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। গোসাবার বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালি বিজয়নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আগামী 29শে জানুয়ারি। সরকারি নিয়ম মেনে জারি হয়েছিল বিজ্ঞপ্তি। 4 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সূত্রের খবর, বিজেপির 9 জন প্রার্থী ছাড়া কেউই মনোনয়ন জমা দেয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কার্যত সোমবার থেকে সমবায় সমিতিতে তালা ঝোলানো হয়েছে বলেই অভিযোগ বিজেপির। তৃণমূল নিজেদের কোন্দলের জেরেই মনোনয়ন জমা করেনি বলে দাবি তাঁদের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোষ্ঠী কন্দলের জের, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের কারণে কার্যত সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। গোসাবার বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালি বিজয়নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আগামী 29শে জানুয়ারি। সরকারি নিয়ম মেনে জারি হয়েছিল বিজ্ঞপ্তি। 4 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সূত্রের খবর, বিজেপির 9 জন প্রার্থী ছাড়া কেউই মনোনয়ন জমা দেয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কার্যত সোমবার থেকে সমবায় সমিতিতে তালা ঝোলানো হয়। এরপর যে খবরে নজর রাখছি, গ্রেফতার হয়েছেন বেলেঘাটা 33 নম্বর পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা। এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধর করে এমনটাই অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গ্রেফতার হয়েছেন বেলেঘাটা 33 পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা। এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধরের অভিযোগ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামেই মারধর। এক ব্যক্তিকে নিজের অফিসে
আটক করে মারধরের অভিযোগ। বেলেঘাটার ৩৩ পল্লী তৃণমূল নেতা সুশান্ত সাহা গ্রেফতার। বেলেঘাটা ৩৩ পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধরের অভিযোগ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কেন এই গ্রেফতার হয়েছে? তৃণমূল নেতা সুশান্ত সাহাকে গ্রেফতার কেন করা হয়েছে? দেখো, এই সুশান্ত সাহা যে কিনা ৩৩ পল্লীর একজন ৩৩ পল্লীতে নাম করা পুজো বেলেঘাটাতে, সেখানেই কিন্তু এই ৩৩ পল্লী সুশান্ত সাহা অত্যন্ত নাম করা একজন ব্যক্তি সুশান্ত সাহা, এবং তাকেই গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। মূলত যেমনটা জানা যাচ্ছে যে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা ছিল তার কমপ্লেনেন্টের সঙ্গে, এবং কমপ্লেনেন্ট কাজল মণ্ডল তাকে ডেকে পাঠায় আজকে এই সুশান্ত সাহা এলিয়াস আবু তাকে ডেকে পাঠায় নিজের অফিসে বেলেঘাটাতে, এবং সেখানে ডেকে তাকে মারধর